তৈরি করে এবং তার হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন, যাতে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন না হয়। তার প্রবক্তা হলেন হোসেন মোহাম্মদ এরশাদ 1990 সালের 6ই ডিসেম্বর। সেজন্যই আমাদের রাজনৈতিক জীবনে একটা উল্লেখযোগ্য দিন। তা আমরা মনে করি হোসেন মোহাম্মদ এরশাদ আজকে আজকে পৃথিবীতে নাই, কিন্তু তার সেই ধারা নিয়েই আজ পর্যন্ত আন্দোলন চলছে। আজকে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা কুক্ষিগত করার জন্য তারা এখানে যাতে বিচারপতির বয়স সীমা 65 বছর ছিল, সেটাকে আরো 2 বছর বাড়ায় দিয়ে 67 বছর করে তাদের নিজের মন মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে হয় তাকে নির্বাচিত করছেন খায়রুল হক সাহেব। তা এখন এই ধরনের করার পরে তারপরে আওয়ামী লীগ এসে এটাকে মোটামুটি আইনেই তৈরি হয়ে গেছিল, সংবিধানেও এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে আবার এসে আওয়ামী লীগ সেই আবার এটাকে অ্যামেন্ডমেন্ট করে এটাকে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিলেন। তারপর থেকে চললো একদলীয় শাসন ব্যবস্থা। আমি যা বলবো তাই, আমার দেশ আমার বাবার দেশ, এই করে সারা বাংলাদেশের মানুষকে উপেক্ষিত করে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু করলো। তারপরে হলো আজকের এই অভ্যুত্থান, জুলাই আগস্টের অভ্যুত্থান। তা আজকে এই অভ্যুত্থানের কি কারণে হয়েছে? যে এক নায়কতন্ত্রের বিপক্ষে, স্বেচ্ছাচারী একটা সরকারের বিপক্ষে আন্দোলন হয়েছে এবং তার লোক মারা গেছে কত, প্রায় 1700, আহত হয়েছে 40,000। এতগুলো রক্তের বিনিময়ে অর্জিত আজকে এই অভ্যুত্থানের সরকার, এই সরকার এসে দেখা গেল যে বিএনপি যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, এই সরকারও তাই করতেছে, পরিবর্তন নাই কোনো। আজকে গাইবি মামলা, বিভিন্ন মামলা হচ্ছে। আগে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে হয়েছিল গাইবি মামলা, গাইবি হামলা, ঠিক তদ্রূপভাবে এই সরকারের আমলে দেখা যাচ্ছে গাইবি মামলা হচ্ছে। মানুষ হলো দিনাজপুরের, আসামি করতেছে ঢাকার কোন ভাটরা থানায় মামলা হচ্ছে, এখানে গহেরও মামলা হচ্ছে। তো এই ধরনের মানুষের কণ্ঠ রোধ করা, মানুষকে হয়রানি করার যে নিয়ম নীতি, কোনোটা পরিবর্তন হয় নাই। আমরা একটা চেয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। এখনো বর্তমানে এই সরকার বৈষম্যের মধ্যেই আছে। আজকে জাতীয় পার্টিকে ডাকতেছে না। আপনি কাকে নিয়ে আজকে ঐক্যের সমাবেশ ডাক দিচ্ছেন? কাকে নিয়ে? কত পার্সেন্ট লোক? বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় 32% ভোট, ধরেন এখন 20% ভোট, 20% ধরেন, না হলে তো 20% ভোট আওয়ামী লীগের আছে। জাতীয় পার্টির সর্বশেষ রেজাল্টে 7% ভোট। 27% লোককে বাদ দিয়ে আপনারা আরও আছে, তার জাসদ আছে, বাসদ আছে, অন্যান্য দলের লোক আছে, ধরেন 40% লোককে বাদ দিয়ে আপনার ঐক্যের ডাক কিভাবে সম্ভব? এই ঐক্য থাকবে না। আজকে ভারতের সঙ্গে, আজকে সনাতন ধর্মের উপর অত্যাচার নিয়ে ভারতের সঙ্গে একটা আমাদের কন্ট্রাডিকশন চলছে, একটা মুখোমুখি অবস্থান। আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্পর্ক 1000 বছরের সম্পর্ক, এই সম্পর্ক বিনষ্ট কোনোভাবেই সম্ভব নয়। আজকে ভারত যেটা করতেছে, আমি মনে করি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আজকে আমাদের এই ঐক্যের, এই হিন্দু মুসলিমের সম্পর্ক, এরা কোনোভাবে বিভেদ করা সম্ভব নয়। ওই ইন্ডিয়ায় বসে উস্কানিদাতারা আজকে মোদী সরকারের একদম, যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে, তারা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল রাখার জন্য তাদের যে হীন প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি। আসলে আমরা যখন ঐক্য হবে, বাংলার সমস্ত মানুষ আমরা চাই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক। তারা আমার ক্লোজ নেইবার, আমার 3 পাশেই ভারত, আমরা তার সঙ্গে যুদ্ধ করতে চাই না, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি করতে চাই না। আমরা চাই একটা সম্মানজনক অবস্থান। আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো ধরনের ঐক্য নয়, দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে হামলা, আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমাননা, জাতীয় পতাকা ছেঁড়া হচ্ছে, এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী। সেজন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, আপনাদের সঙ্গে সম্পর্ক সম্মানের সঙ্গে সম্পর্ক, আপনাদের সঙ্গে সম্পর্ক আপনার দেশের স্বার্থ আপনি দেখবেন, আমাদের দেশের স্বার্থ আমরা দেখব। এই সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীমূলক আচরণটা আমরা আশা করি, আজকে সেখানে হচ্ছে না। যেমন সরকার বৈষম্য করতেছে, সেইভাবে পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ঘটনা করে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা করছে। এখানে আমাদের সোচ্চার হতে হবে, আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় যে কোনো আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলনে
আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে হয়তো বা ইউনূস সাহেব যিনি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান, তাকে আমি অনুরোধ করব, আপনি চোখ কান বন্ধ করে থাকিয়েন না। আমরা ছোট ছোট কচি বাচ্চাদের কথা শুনে আপনি দেশকে বিভক্ত করার একটা চেষ্টা করতেছেন। দেশকে এভাবে আপনারা যদি ঐক্যের ডাক দেন, সমস্ত মানুষের অংশগ্রহণ থাকবে। আজকে যদি মনে করি আওয়ামী লীগের দোসর হিসাবে জাতীয় পার্টিকে তারা ট্রিট করতেছে, কীভাবে জাতীয় পার্টির দোসর হয়? 14 সালের নির্বাচনে আজকে বিএনপি, আজকে অন্যান্য জামাতি ইসলাম, চরমনাই, অন্যান্য যারা দল আছে, তারা কি চেয়েছিল? যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক হবে, তাছাড়া কোনো নির্বাচনে যাওয়া যাবে না। হোসেন মোহাম্মদ এরশাদ সেদিন নির্বাচন থেকে সরে আসছিলেন। 296টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রয় হয়েছিল, সে জায়গায় 242 জন, 252 জন, 254 জন লোক মনোনয়ন প্রত্যাহার করেছে। প্রত্যাহার করার পরে আর থাকলো 42 জন। জাতীয় পার্টিতে কিছু দালাল আছে, যারা সবসময়, জাতীয় পার্টি তো জন্মের পর থেকে দুইটা গ্রুপ, একটা রওশন এরশাদ, একদিকে এরশাদ সাহেব। রওশন এরশাদ 42 জন লোককে নিয়ে নির্বাচনে গেলেন। তখন হোসেন মোহাম্মদ এরশাদকে যখন বাড়িধারার অফিস থেকে বাড়ি থেকে তাকে যখন গ্রেপ্তার করা হলো, তাকে যখন নিয়ে যাওয়া হলো, কই বিএনপি? আপনারা তো কথা বললেন না। আপনাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নির্বাচন থেকে হোসেন মোহাম্মদ সরে আসছিল, আপনারা তো করলেন না। আজকে 2024-এর নির্বাচন কিভাবে হয়েছে? জিএম কাদেরকে কিভাবে জিম্মি করে, পার্টি অফিসে জিম্মি করে, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা, পুলিশকে দিয়ে তাকে নির্বাচনে যেতে বাধ্য করলো। কই তখন তো আপনার পাশে দাঁড়ালেন না যে জিএম কাদেরের উপর অত্যাচার হচ্ছে? কই আপনারা তো কথা বললেন না। তা আজকে 2018 সালে তো আপনারা ভোট করছেন, তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হলো কিভাবে? আপনারা আজকে দোষর হিসাবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য চিন্তা ভাবনা করছেন। আপনাদের স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনশাআল্লাহ। তা আমরা সেই হিসাবে আমাদের দলকে সংগঠিত করে প্রত্যেকটা এলাকায় জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে। যে কোনো সময় ডাক আসলে রংপুরকে অচল করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেখানে আমার রক্তের বিনিময় হতে পারে, আরেকজনের রক্তের বিনিময় হতে পারে। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। আমাদের জাতীয় ঐক্যে আমাদের সমর্থন আছে। আমরা চাই সকলে মিলে যদি একটা লৌহ ইস্পাতের মতো শক্ত যদি আমরা থাকতে পারি বাংলাদেশের মানুষ, তাহলে ওই ছোটোখাটো ইন্ডিয়ান ওই এজেন্ডারা আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। সেদিক থেকে আমরা সমর্থ থাকবো। আমাদের যারা সনাতন ধর্মের মানুষ আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের ভাই, আমাদের সঙ্গে 1000 বছর থেকে আছেন। আমার দাদা পরদাদা গেছে, আমার বাপ গেছে, যাচ্ছে, আমরা যাচ্ছি। ওই আমাদের মধ্যে কোনো ঐক্যের বিবাদ হয়নি। আজকে আমরা হিন্দু মুসলিম সবাই এক ছাতার নিচে বাস করি, বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে বাস করি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কারো উস্কানিতে পা দিয়ে আজকে ওই কোনো মানে কি বলে, যারা উস্কানি দাতা তাদের সঙ্গে তাদের কণ্ঠ মিলিয়ে আমাদের দেশকে নৈরাজ্যকর পরিস্থিতি হতে দেওয়া যাবে না। তাই আজকে আমি সকলকে অনুরোধ করব, সবাই মিলে আমরা এই দেশটাকে ওন করি। এই দেশটা আমার, এই লাল সবুজের পতাকা 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে আসছে। এই পতাকাকে সমুন্নত রেখে আগামী দিনে জাতীয় পার্টি রাজনীতি করে যাবে। আমার সবার সহযোগিতা কামনা করছি। আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে